অ্যাডভান্স অ্যাকাউন্টিং 1 চ্যাপ্টার 3 রেভিনিউ রিকগনিশন। পূর্বের ক্লাসে আমরা রেভিনিউ রিকগনিশনের একটা অঙ্ক করেছিলাম। আমাদের এরকম একটি তথ্য দেওয়া ছিল, কিন্তু সেখানে শুধু আমাদের কন্ট্রাক্ট প্রাইস দেওয়া ছিল। আর আজকের অঙ্কে আমাদের এখানে আমাদের বলা হয়েছে টোটাল কস্ট 54 লক্ষ টাকা, এবং it was scheduled for completion by September 1, 2016. One case of the contract was stated that Arman was to delay টাকা 15,000 from the টাকা 66 লক্ষ billings price for each week that completion was delay. এখানে বলা হয়েছে আরমান কর্পোরেশন কাজটি করতে বিলম্ব করেছে, যার জন্য 15,000 টাকা করে কর্তন যাবে, এবং বলা হয়েছে completion was delayed 6 weeks which result in a টাকা 90,000 পেনাল্টি। এখানে এই 15,000 টাকা করে ডিলে করছে 6 সপ্তাহ, যার জন্য এখানে এই 15,000 টাকাকে 6 সপ্তাহ দিয়ে গুণ করলে 90,000 টাকা পেনাল্টি পাওয়া যাচ্ছে। আমরা যখন পূর্বের অঙ্কটি করেছিলাম, তখন আমরা কন্ট্রাক্ট প্রাইসে 3টি বছরেই একই পরিমাণ টাকার অ্যামাউন্ট লিখেছিলাম, কিন্তু এই অঙ্কটি যখন করব তখন আমাদের 14 এবং 15 এই দুটি সালে 66 লক্ষ টাকা বসবে, এবং 16 সালে আমাদের 66 লক্ষ টাকা থেকে এই 90,000 টাকা বাদ দিতে হবে। এই 66 লক্ষ টাকা থেকে আমাদের 90,000 টাকা বাদ দিয়ে আমাদের কন্ট্রাক্ট প্রাইস লিখতে হবে। কারণ হচ্ছে এখানে আরমান লিমিটেড 6 সপ্তাহ বিলম্ব করেছে, যার জন্য 15,000 টাকা জরিমানা করা হয়েছে। এই জরিমানা করার কারণে 66 লক্ষ টাকা থেকে এই 90,000 টাকা বাদ দিয়ে আমাদের কন্ট্রাক্ট প্রাইস বসাতে হবে, এবং বাকি সকল নিয়ম একই থাকবে। এখন আমরা অঙ্কটি সমাধান করব। এখানে আমরা লিখব কন্ট্রাক্ট প্রাইস, আমাদের কন্ট্রাক্ট প্রাইস হচ্ছে 66 লক্ষ টাকা। এই 66 লক্ষ টাকা আমাদের 2 বছরই একই থাকবে, 15 এবং 16 সাল এই দুটি একই, এবং আমাদের 14 এবং 15 সাল এই দুটিতেই আমাদের 66 লক্ষ টাকা বসবে, এবং 16 সালে আমাদের টাকা বসবে 65,10,000 টাকা। 65,10,000 টাকা, কারণ এখানে আরমান কোম্পানি বিলম্ব করেছে। এরপর আমরা এখান থেকে বাদ দেব লেস কস্ট, লেস করব কস্ট। আমাদের কস্টের মধ্যে আসবে কস্ট টু ডেট, এবং এস্টিমেটেড কস্ট টু কমপ্লিট, আমাদের কস্ট টু ডেটের পরিমাণ হচ্ছে 2014 সালে 17,82,000 টাকা, এবং আমাদের এস্টিমেটেড কস্ট হচ্ছে 36,18,000 টাকা। এরপর আমরা দুটি যোগ করলে টোটাল এস্টিমেটেড, এখানে আমরা টোটাল এস্টিমেটেড কস্ট পাবো, আমরা 54 লক্ষ টাকা, এবং আমরা এস্টিমেটেড প্রফিট পাবো এখানে 12 লক্ষ টাকা,
এখানে আমরা এস্টিমেটেড প্রফিট পাবো 12 লক্ষ টাকা। ঠিক একইভাবে আমরা 15 এবং 16 সালে কস্ট এবং এস্টিমেটেড প্রফিট এগুলো নির্ণয় করব। আমাদের 15 সালে কস্ট ডেটের পরিমাণ হচ্ছে 38,50,000 টাকা এবং এস্টিমেটেড কস্ট 16,50,000 টাকা। এরপর আমরা যোগ করলে পাবো 55 লক্ষ টাকা এবং আমাদের প্রফিটের পরিমাণ পাবো 11 লক্ষ টাকা। 2016 সালে আমাদের কস্ট ডেটের পরিমাণ 55 লক্ষ টাকা এবং আমাদের এস্টিমেটেড কস্ট নীল। এখানে আমাদের টোটাল এস্টিমেটেড প্রফিট 55 লক্ষ টাকা এখানে আমরা বিয়োগফল পাবো। বিয়োগফল বলতে আমাদের টোটাল এস্টিমেটেড প্রফিট পাবো 1,10,000 টাকা। এখন আমরা নির্ণয় করব পার্সেন্ট টু কমপ্লিট। এখন আমরা নির্ণয় করব পার্সেন্ট টু কমপ্লিট। আমরা পার্সেন্ট টু কমপ্লিট নির্ণয় করব আমাদের এই কস্ট টু ডেটকে আমাদের কস্ট টু ডেটের টাকাকে টোটাল এস্টিমেটেড কস্টের টাকা দিয়ে ভাগ করে। তাহলে এখানে আমরা পার্সেন্ট টু কমপ্লিট পাবো 33%। 2014 সালে 33%, 2015 সালে 70% এবং আমাদের 2016 সালে সবসময় 100% থাকবে। আমাদের শেষের বছর সবসময় 100%। এখন আমরা নির্ণয় করব এগুলোকে আমরা এক দাগ দিয়ে ক্লোজ করে দিব। এরপর আমরা নির্ণয় করব টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড। টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড আমরা বের করব এই 12 লক্ষ টাকা 33% করব। তাহলে আমরা পাবো 3,96,000 টাকা। টাকা 2000। এরপর আমরা এখান থেকে বাদ দিব, আমরা লেস করব প্রিভিয়াস ইয়ার গ্রস প্রফিট। আমাদের এখানে প্রিভিয়াস ইয়ারের গ্রস প্রফিট নাই। এরপর আমরা এখানে বের করব গ্রস প্রফিট ইচ ইয়ার। রিকগনাইজড গ্রস প্রফিট ইচ ইয়ার। আমরা রিকগনাইজড গ্রস প্রফিট ইচ ইয়ার পাবো 2014 সালে 3,96,000 টাকা। এরপর আমরা 2015 সালে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড বের করব 11 লক্ষ টাকার 70% করব। তাহলে আমরা পাবো 7,70,000 টাকা। এই 7,70,000 টাকা থেকে আমাদের প্রিভিয়াস ইয়ার গ্রস প্রফিট 3,93,000 টাকা বাদ দিব। তাহলে আমরা রিকগনাইজড গ্রস প্রফিট ইচ ইয়ার পাবো 3,74,000 টাকা।
এরপর আমরা 2016 সালে আমাদের টোটাল গ্রস প্রফিট রিকগনাইজ পাবো 1,10,000 টাকা। 1,10,000 টাকা থেকে আমাদের বাদ দিতে হবে 7,70,000 টাকা। তাহলে আমরা 16 সালে গ্রস প্রফিট পাবো 2,40,000 টাকা। টাকা। আশা করি সবাই রিকগনাইজ গ্রস প্রফিটটি বুঝতে পেরেছো। এখন আমরা ব্যালেন্স শিট তৈরি করব। এখানে আমাদের বলা হয়েছে ব্যালেন্স শিট তৈরি করার জন্য প্রথমে আমরা এভাবে একটি ছক এঁকে নেব। আমরা এভাবে একটি ছক আঁকবো। ছক আঁকার পর এখানে আমরা লিখবো প্রথমে অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে আমরা কারেন্ট অ্যাসেট লিখবো উপরে। কারেন্ট অ্যাসেটস লিখে আমরা লিখবো অ্যাকাউন্ট রিসিভেবল। আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটি বের করব এই 31 লক্ষ টাকা থেকে 28 লক্ষ টাকা বাদ দিব। আমাদের বিলিং টু ডেট থেকে আমরা ক্যাশ কালেকশনের পরিমাণ বাদ দিব। তাহলে আমরা পাবো 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা আমরা সেকেন্ড কলামে লিখবো। এরপর আমরা লিখবো ইনভেন্টরি। এরপর আমরা লিখবো ইনভেন্টরি নামে একটি হেডিং দেব। হেডিং দেওয়ার পর আমরা এখানে লিখবো কস্ট টু ডেট। এখানে আমরা লিখবো কস্ট টু ডেট। এরপর আমরা লিখবো কস্ট টু ডেট। কস্ট টু ডেটে আমাদের টাকা হবে আমাদের কন্ট্রাক্ট প্রাইস 38,50,000 টাকা। এই 38,50,000 টাকা লিখবো আমরা। 38,50,000 টাকা। এই 38,50,000 টাকার সাথে এই কস্ট টু ডেটের সাথে আমাদের যোগ করতে হবে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড। আমাদের যোগ করতে হবে টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড। এখানে আমরা যোগ করবো টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড 7,70,000 টাকা। এরপর আমাদের এখান থেকে বাদ দিতে হবে বিলিংস অন কনস্ট্রাকশন। বিলিংস অন কনস্ট্রাকশন বাদ দিব আমরা 31 লক্ষ টাকা। আমাদের এই বিলিং টু ডেটের এই টাকাটি বাদ দিতে হবে 31 লক্ষ টাকা। তাহলে আমরা এখানে পাবো 15,20,000 টাকা। আশা করি সবাই বুঝতে পেরেছো কিভাবে আমরা ব্যালেন্স শিটটি তৈরি করেছি। প্রথমে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল লিখবো। অ্যাকাউন্ট রিসিভেবলে আমরা বিলিংস টু ডেট থেকে আমাদের ক্যাশ কালেকশনের পরিমাণ বাদ দিব। এরপর আমরা ইনভেন্টরি নামে একটি হেডিং দেব। এখানে আমরা প্রথমে লিখবো কস্ট টু ডেট। এরপর আমরা লিখবো টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড। টোটাল কস্ট টু ডেটের সাথে আমরা কস্ট টু ডেটের সাথে
টোটাল গ্রস প্রফিট রিকগনাইজড যোগ করব। এরপর আমরা বাদ দিব বিলিংস অন কনস্ট্রাকশন 31 লক্ষ টাকা। এই বিলিংস অন কনস্ট্রাকশনটি হচ্ছে আমাদের বিলিং টু ডেট। আশা করি সবাই বুঝতে পেরেছো।